দুই পাতার দেশ কিংবা চায়ের রাজধানী, যে নামেই ডাকুন না কেন, প্রকৃতির সবটুকু মায়া যেন মিশে আছে এই জনপদে। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে মৌলভীবাজার জেলায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের এক আধার শ্রীমঙ্গল, যেখানে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান, ছোট বড় টিলা আর পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বনানী আপনাকে জানাবে এক স্নিগ্ধ আমন্ত্রণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি শ্রীমঙ্গলের বুকে লুকিয়ে থাকা এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য যা হয়তো এখনো অনেকের কাছেই অজানা। আমরা ঘুরে দেখব সবুজে ঘেরা অসম্ভব সুন্দর কিছু চা বাগান, যেখানে কাটানো প্রতিটা মুহূর্ত আপনার কাছে এক একটি গল্প হয়ে ধরা দেবে। তবে শুধু নৈসর্গিক সৌন্দর্য নয়, এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার সঠিক উপায়, কোথায় খাবেন, কিভাবে জিপ, অটো কিংবা সিএনজি ভাড়া করবেন এবং সাশ্রয়ী মূল্যে কোথায় থাকবেন, সব কিছুর খরচ বিস্তারিত ধারণা পাবেন এই ভিডিওটিতেই। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি এমন কিছু সিক্রেট টিপস দেব যা অনুসরণ করলে আপনার ভ্রমণ খরচ প্রায় 30% কমে যাবে। তাই আপনার মনের সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আর দেরি কেন, পকেটে অল্প কিছু টাকা নিয়ে চলুন রওনা দেওয়া যাক চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আজ আমাদের কাঙ্ক্ষিত যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। রাত্রের নিস্তব্ধতা আর ট্রেনের ঝকঝক শব্দে আমরা পাড়ি দেব এক দীর্ঘ পথ। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হিসেবে আমরা বেছে নিয়েছি রাত 10টার উপবন এক্সপ্রেস ট্রেনটিকে। ঝামেলা এড়াতে আমরা প্রায় 10 দিন আগেই অনলাইনে আমাদের টিকিট সংগ্রহ করে রেখেছিলাম, যার জনপ্রতি দাম ছিল মাত্র 300 টাকা। এই রুটে ট্রেন যাত্রায় টিকিটের বেশ চাপ থাকে, তাই আমার পরামর্শ থাকবে আপনারা যারা এই রুটে ভ্রমণ প্ল্যান করছেন তারা ঝুঁকি এড়াতে অন্তত এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখুন। স্টেশনের সব ব্যস্ততা সামলে আমরা অবশেষে ট্রেনের ভিতরে আমাদের সিটগুলো খুঁজে নিয়ে বসে পড়লাম। ঠিক রাত 10:15 ট্রেনের সেই পরিচিত বাঁশি আর হালকা ঝাঁকুনির সাথে শুরু হলো আমাদের কাঙ্ক্ষিত এই যাত্রা। জানালা দিয়ে বাইরের অন্ধকার আর স্টেশনের আলোগুলো পেছনে ফেলে আমরা এখন আমাদের গন্তব্যের পথে। ঢাকা থেকে সিলেট রুটে এই ট্রেনটি সবার কাছেই ভীষণ জনপ্রিয়। এর মূল কারণ হলো রাত্রের যাত্রা শুরু করে ভোরের আলো ফুটতেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। এতে করে পুরো সারাদিন হাতে পাওয়া যায় একদম ফ্রেশভাবে ঘোরার জন্য। আমাদের হিসেবে ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। আর এই পুরো সময়টা রাতের ট্রেনের এক অন্যরকম মায়াবী পরিবেশ উপভোগ করতে করতেই কেটে যাবে। ট্রেন কিছুটা দেরি করায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা 30 মিনিট পর অর্থাৎ রাত 4টার দিকে আমরা শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাই। স্টেশনে নামার পর আমরা বেছে নিলাম স্টেশনের পাশে একটি চায়ের দোকান। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আর চা খেতে খেতে টেরই পাইনি কখন ভোর হয়ে গিয়েছে। আমরা এখন আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে, আর এখান থেকেই শুরু হবে আমাদের নতুন এক রোমান্স। স্টেশন থেকে এখন আমরা ধীরে ধীরে বাইরে চলে এলাম। স্টেশনের ঠিক বাইরেই আপনারা সারাদিন ঘোরার জন্য অনেক গাড়ি বা অটো পেয়ে যাবেন। তবে একটা ছোট্ট টিপস, এখান থেকে গাড়ি ভাড়া করলে তারা অনেক বেশি ভাড়া চেয়ে বসে। তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে স্টেশন থেকে মাত্র 5 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম জিপ স্ট্যান্ডে। এখান থেকেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য গাড়ি ঠিক করব। জিবি স্ট্যান্ডে এসে আমরা বেশ কয়েকটি গাড়ি দেখে যাচাই বাছাই করলাম। অবশেষে আমাদের 10 জনের টিমের জন্য একটি গাড়ি ঠিক করে নিলাম। পুরো সারাদিন ঘোরার জন্য গাড়িটির ভাড়া পড়েছে 3000 টাকা, অর্থাৎ আমাদের জনপ্রতি খরচ হয়েছে মাত্র 300 টাকা। আপনারা যখন গাড়ি ঠিক করবেন তখন অবশ্যই কোন কোন জায়গা যাবেন সেটা আগে থেকে বলে নেবেন এবং ভালো করে দামাদামি করে গাড়িটা ঠিক করবেন। আর কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। বৌদ্ধভূমির রাবার বাগান, লাউয়াচড়া, গল্ফ মাঠ, মাধবপুর লেক, নূরজাহান স্টেট, লালপাহাড়, নীলকণ্ঠ, মণিপুরি পাড়া। আচ্ছা, আমাদের মোটামুটি সারাদিনে কভার হয়ে হ্যাঁ, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আমাদের কিন্তু আবার ট্রেন আছে 6:30 ইনশাল্লাহ।
জিপ রিজার্ভ করে আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম সকালের নাস্তার খোঁজে। শ্রীমঙ্গলের নাস্তার জন্য আমরা বেছে নিলাম লন্ডন রেস্টুরেন্টকে। এখানকার খাবারের মান যেমন ভালো, দামটাও কিন্তু বেশ হাতের নাগালে। আমরা অর্ডার করেছিলাম চিকেন খিচুড়ি, যার দাম ছিল মাত্র 90 টাকা। মজার ব্যাপার হলো খিচুড়িটা সামনে আসার পর দেখি সাথে একটা ডিমও আছে। এ যেন মেঘনা চাইতেই জল। সবাই মিলে তৃপ্তি ভরে নাস্তা শেষ করে আমরা আবার আমাদের সেই লেগুনায় উঠে পড়লাম। আমাদের জিপ গাড়িটি শ্রীমঙ্গল শহরকে পেছনে ফেলে এখন ছুটে চলেছে এক অপরূপ সৌন্দর্যের দিকে। শহর থেকে কিছুটা সামনে এগোতেই দৃশ্যপট একদম বদলে গেল। হঠাৎ করেই আমাদের চারপাশে যেন সবুজের মায়ায় ঢেকে গেল। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে প্রকৃতি যেন স্বাগত জানাতেই চারিদিকে সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। এই সতেজ বাতাস আর দুই পাশের চা বাগানের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আজকে আমাদের প্রথম গন্তব্য লাওয়াছড়া জাতীয় উদ্যান। আমাদের জিপ গাড়িটি এখন বনের বুক চিরে সামনের দিকে ছুটে চলছে। চারদিকে বিশাল সব গাছপালা আর জঙ্গল, যেন এক অন্য জগৎ। বনের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই কানে আসছে নাম না জানা হরেক রকম পশু পাখির ডাক। সব মিলিয়ে চারপাশের এই বুনো পরিবেশ আমাদের এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। রোডটির দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ গেটে। তবে এখানে এসে দেখলাম টিকিট কাউন্টার এখনো খোলা হয়নি, তাই অনেক পর্যটক আপাতত গেটের বাইরে ঘোরাঘুরি করছেন এবং বাইরের সৌন্দর্যটাই উপভোগ করছেন। লাওয়াছড়া জাতীয় উদ্যান এটি বাংলাদেশের অন্যতম একটি চিরহরিণ বনাঞ্চল। 1250 হেক্টর এই বিশাল বন বৈচিত্র্যের এতটাই ভরপুর যে সরকার 1997 সালে একে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এই বনের একটা বিশেষত্ব হলো এটি দেখতে অনেকটা নিরক্ষীয় অঞ্চলের অতি বৃষ্টির অরণ্য বা রেইন ফরেস্টের মতো। এখানকার গাছগুলো সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এতটাই উঁচু হয়ে যায় যে উপরের ডালপালা ছড়িয়ে একটা ঘন ছাউনি বা চাদর তৈরি করে। বনটা এতটাই ঘন যে অনেক জায়গায় মাটি পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে না। আর হ্যাঁ, এই বনটি কিন্তু বিলুপ্তপ্রায় উল্লেখের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়া এখানে দেখা মেলে নানা প্রজাতির দুর্লভ জীবজন্তু আর উদ্ভিদের। যারা এখানে আসার প্ল্যান করছেন তাদের জন্য এন্ট্রি টিকিটের দামটা জানিয়ে রাখি। বাংলাদেশ প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের জনপ্রতি 50 টাকা, আর ছাত্রছাত্রী এবং 5 থেকে 12 বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য মাত্র 20 টাকা। তবে বিদেশি পর্যটকদের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে 500 টাকা, প্রায় $5 মতো। প্রকৃতির এই মায়া কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। আমরা আমাদের সেই জিপ গাড়িতে উঠে পড়লাম। পিছনে আয়নায় লাওয়াছড়ার বিশাল বনটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আর আমাদের জিপ ছুটে চলছে পরবর্তী নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সামনের পথটা আরও কত সুন্দর হবে সেটাই এখন দেখার অপেক্ষা। আমাদের গন্তব্য গল্ফ মাঠের দিকে, যেখানে প্রকৃতির শান্তি আর মনোরম দৃশ্য মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা অপেক্ষা করছে। পাহাড় কাটা রাস্তায় আমাদের জিপ গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। দুই পাশে ছেয়ে আছে সবুজ ধান ক্ষেত, গ্রামের ছোট ছোট ঘর আর প্রকৃতির মনোরম পরিবেশ। বাতাসে মাটির গন্ধ, দূরে গাছের পাতার ঝাঁকুনি, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন এক সরল ও শান্ত গ্রামীণ জগতে ঢুকে পড়েছি। অবশেষে আমরা গল্ফ মাঠে যাওয়ার জন্য জিপ গাড়ি থেকে নেমে এই গেট দিয়ে প্রবেশ করলাম। জিপ ড্রাইভার আমাদের বলল এখান থেকে মাত্র 10 মিনিট ট্রেকিং করলেই পৌঁছানো যাবে গল্ফ মাঠ। কিন্তু পথটা সত্যি এক স্বপ্নের জগৎ। মাটির ওপরে ছড়ানো গ্রামীণ পরিবেশ, মাটি আর রং দিয়ে নিজেদের কারুকার্য তুলে ধরেছে এই বাড়ির ভিতরে। বর্তমান সময়ে এমন দৃশ্য চোখে পড়ে না, কিন্তু এই গল্ফ মাঠে প্রবেশ করলে এই অভিজ্ঞতা আপনিও উপভোগ করার সুযোগ পাবেন। আমরা প্রায় 10 মিনিট ট্রেকিং করে অবশেষে গল্ফ মাঠের প্রবেশ পথে সাইনবোর্ড দেখতে পেলাম। সাইনবোর্ডের পাশ দিয়ে লাল মাটির ছোট্ট রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গল্ফ মাঠের উপরে। আপনি যখন গল্ফ মাঠে পা রাখবেন প্রথমেই আপনার চোখে পড়বে মাঠের উজ্জ্বল সবুজ রং। ঠিক যেন সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে যে ধরনের চিত্র দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই এখানে প্রকৃতি আপনাকে তার এক নতুন রূপে স্বাগত জানাবে। মাঠের এক পাশে ধীরে ধীরে ঢালু পাহাড় আর অন্য পাশে বিশাল চা বাগান। শ্রীমঙ্গলের গল্ফ মাঠ বাংলাদেশের অন্যতম সেরা গল্ফ কোর্সের মধ্যে একটি। এখানকার মাঠগুলো এতটাই পরিপাটি ও সুন্দর যে তার গল্ফ প্রেমীদের জন্য শুধু
শুধু নয়, প্রকৃতিপ্রেমীদের জন্যও নিখুঁত জায়গা। যত দূর চোখ যায় শুধু সবুজেই সবুজ। শ্রীমঙ্গলের গল্ফ মাঠ মূলত ব্রিটিশ আমলের টি গার্ডেন এরিয়া স্পোর্ট জোন হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি ধীরে ধীরে উন্নত করা হয় এবং আজকের এই স্থানটি পর্যটক ও চা শ্রমিক এলাকার জন্য একটি সুন্দর ওপেন গ্রিন জোন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। শ্রীমঙ্গল মানেই শুধু চা বাগান নয়, এর শান্তি, সবুজ চায়ের সুগন্ধ আর গল্ফ মাঠের এই পাহাড়ি ভিউ সবকিছু মিলিয়ে পর্যটক প্রেমীরা এর নাম দিয়েছে বাংলাদেশের ছোট্ট সুইজারল্যান্ড। গল্ফ মাঠের সবুজ পিছনে ফেলে আমরা জিভে উঠলাম। ইঞ্জিন স্টার্ট হতেই ঘটঘট শব্দ গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। কিছু মিনিট যেতেই কখনো ছোট্ট বাজারের গন্ধ, কখনো গ্রামের শান্ত সরু পথ, লাল সবুজের জিপ গাড়ি, আবার কখনো ধান ক্ষেতের মাছ দিয়ে ছুটে যাওয়ার দৃশ্য। জিপ গাড়ির শব্দ, বাতাসের টান আর চারপাশের সবুজ সব মিলিয়ে পুরো পথটাই যেন সিনেমার মতো লাগছিল। এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আজকের গন্তব্য মাধবপুর লেক। মাধবপুর লেকের পথে যেতে যেতে রাস্তার দুই পাশে চোখে পড়বে অসংখ্য চা বাগান। সবুজের ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা সেই চা গাছগুলো মনে হবে যেন রাস্তার সাথে সাথে আমাদের সঙ্গ দিচ্ছে। পুরো পথটাই এক অন্যরকম শান্তি আর সবুজের সৌন্দর্যে ভরা। মাধবপুর লেকের যে সকল চা বাগান চোখে পড়ে সবই মূলত ন্যাশনাল টি কোম্পানির নিজস্ব বাগান। 1978 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সরকারের মালিকানাধীন একটি বড় চা কোম্পানি। সিলেট অঞ্চলে তাদের বেশ কয়েকটি এ ক্লাস চা বাগান আছে, আর এখানকার সৌন্দর্য আজ পর্যটকদের সবচেয়ে বেশি টানে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখ পড়বে পাহাড়ি লোকজন নানা রকমের ফলমূল বিক্রি করছে। চা বাগানের মাঝে লাল মাটির রাস্তা ধরে সামনে এগোলেই হঠাৎ দেখা মিলবে সেই ভাইরাল বাঁশিওয়ালা লোকটা। চলুন এবার জেনে নিই মাধবপুর লেক সম্পর্কে। সবুজ পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে লুকানো এই লেকটা শ্রীমঙ্গলের অন্যতম শান্ত আর চোখ জোড়ানোর জায়গা। মাধবপুর লেক শান্তি, ইতিহাস আর সৌন্দর্যের মিলন। এখানকার নীল জলরাশি আর সবুজ পাহাড় আপনাকে নতুন করে জীবনকে অনুভব করা শেখাবে। প্রকৃতির নিঃশব্দ গান শুনতে চাইলে মাধবপুর লেকেই যেতে হবে আপনাকে। নীল পানির মধ্যে ভেসে থাকা পদ্মফুল আর শাপলা যেন প্রকৃতির রঙের খেলাঘর। প্রতিটি ফুল সূর্যের আলোয় ঝলমল করছে। লেকের চারপাশে সবুজ পাহাড়, কুয়াশা ভেজা বাতাস এবং দূরে চা বাগানের সবুজ ঢেউ, একটা স্বপ্নের দৃশ্য। লেকের ঠিক পিছনে চোখে পড়বে মাঝারি আকারের পাহাড়। পাহাড়ের গায়ে সাজানো সবুজ চা বাগান যেন প্রাকৃতিক গ্যালারি। হালকা কুয়াশা আর নরম বাতাসের সঙ্গে চা পাতার সবুজ ঢেউ ক্যামেরার জন্য পারফেক্ট শট। আমরা সবাই যখন চা বাগান ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক তখনই চোখে পড়ল কয়েকটি ছোট্ট শিশু ট্রেনের মতো লাইন করে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এই মুহূর্তটা যেন আমাদের ছোটবেলার সরল আনন্দের কথা মনে করিয়ে দিল। মাধবপুর লেকের সৌন্দর্য নিচ থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে পাহাড়ের ওপর থেকে কত সুন্দর দেখা যাবে। মাধবপুর লেকের অসাধারণ দৃশ্য পাহাড়ের ওপরে বসে দেখা গেল। সবুজ পাহাড়, লেকের নীল জল আর চারপাশের চা বাগান একসাথে মিলেমিশে এমন সৌন্দর্য সৃষ্টি করেছে যা মনকে মুগ্ধ করে। মানে কেজি হিসেবে দেয় টাকা? হ্যাঁ, 23 কেজি যদি খাতে পারে তাহলে 70 টাকা দিবে, আর না পারলে অর্ধেক টাকা। ও আচ্ছা। সকাল 9টা থেকে বিকাল 5টা। সারাদিন এখানেই থাকেন? হ্যাঁ, বিকালে যাবো 5টা থেকে। বাসার কাজগুলা? ওই যে সন্ধ্যার সময় যাই করবো, আমাদের যেতে রাত হয়ে যায়, 6-7টা বাজে। ও আচ্ছা। আমাদের 1-1.5 ঘন্টা লাগে বাসে। এই সুন্দর চা বাগানের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের পরিশ্রম। মহিলা শ্রমিকরা তাদের পরিবারের কাজ ফেলে রেখে এখানে দিনে দিনে চা পাতা কাটে। তাদের অক্লান্ত পরিশ্রমই বাংলার মানুষের জন্য এই সবুজ সমৃদ্ধ নিশ্চিত করেছে। পাহাড় থেকে নেমে দেখা গেল স্থানীয়রা পাহাড়ি কলা বিক্রি করছে। যেহেতু আমাদের পাহাড়ে উঠতে অনেক শক্তি ব্যয় হয়েছে, তাই সবাই মিলে পাহাড়ি কলা কিনে খাইলাম। এই ছোট্ট মুহূর্তটা ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলল। মাধবপুর লেক ঘুরে আমরা আবার জিপ গাড়িতে চেপে পাহাড়ের মাঝ দিয়ে চললাম। এই সময়টাতে এসে কেউ আর ফোন পকেটে রাখতে পারেনি। রাস্তায় চোখে পড়ছে অসংখ্য ছোট ছোট পাহাড় আর পাহাড়ের গায়ে সাজানো সবুজ চা বাগান।
নূরজাহান চা বাগানের উদ্দেশ্যে যাত্রা করতে করতে এই দৃশ্য মনকে মুগ্ধ করল। যাত্রা করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম নূরজাহান চা বাগানে। সবুজ পাতার সমুদ্র আর পাহাড়ের মাঝখান দিয়ে ঢোকার এই মুহূর্তটা সত্যি মনোমুগ্ধকর। শ্রীমঙ্গলে সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি গার্ডেন। কথিত আছে মোগল সম্রাটী নূরজাহান বেগমের নাম অনুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে। এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। যত দূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের বাগান, নিরিবিলি পরিবেশ, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় স্থান। আমরা নূরজাহান চা বাগান থেকে বের হয়ে আবার জিপ গাড়িতে চেপে পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে চলতে থাকলাম। রাস্তাটি সত্যি অসাধারণ, দেখলে মনে হয় যেন পুরো বান্দরবন জেলায় থানচি উপজেলায় এসে পড়েছি। পাহাড়ের রোডটা একদম পাহাড়ের ঢাল ও বাঁক ধরা অবস্থায়। কখনো রাস্তাটি উপরে উঠছে আবার হঠাৎ নেমে আসছে। আমাদের গাড়ি যখন উপরে ওঠে তখন চোখের সামনে সবুজের ঢেউ, চা বাগানের সাজানো পাতাগুলো আর ছোট্ট ছোট্ট পাখি উড়তে থাকে। আমরা এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য দাঁড়ালাম। এখানকার ছোট্ট রেস্টুরেন্টগুলোতে 150 থেকে 200 টাকার মধ্যে সুস্বাদু খাবারের প্যাকেজ পাওয়া যায়। দুপুরের খাবার খাওয়া শেষ করে তারপর আবার রওনা দিলাম রাবার বাগানের দিকে। শ্রীমঙ্গলের এই সবুজ নগরী শুধু চায়ের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বিস্তৃত রাবার বাগানের সমারোহ। হাজার হাজার রাবার গাছের সারি, সবুজ পাতার ছায়ায় ঢাকা মাটি আর রাবার শ্রমিকদের কর্মব্যস্ততা মিলিয়ে শ্রীমঙ্গলের রাবার গাছগুলো এক অন্যান্য সৌন্দর্যের আধার। শ্রীমঙ্গলের রাবার চাষের ইতিহাস বেশ পুরনো। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সিলেট বিভাগীয় কার্যালয় শ্রীমঙ্গলেই অবস্থিত। এই কার্যালয়ের অধীনেই রয়েছে 4টি সরকারি রাবার বাগান। এই 4টি রাবার গাছ মিলিয়ে প্রায় 8083 একর জমিতে রাবার চাষ করা হয়। এছাড়াও অনেক কোম্পানির মালিকানাধীন অসংখ্য রাবার বাগান রয়েছে এই শ্রীমঙ্গলে। রাবার বাগান ঘোরা শেষ করে এবার রওনা দিলাম লাল পাহাড়ের দিকে। কিন্তু লাল পাহাড়ের এখানে এসে আমাদের একটু হ্যারাসমেন্টের শিকার হতে হয়। যেই মন্দির পার হয়ে লাল পাহাড়ে যেতে হয় ওই মন্দির আমাদেরকে পার হতে দিইনি আমরা মুসলিম বলে। আমরা ভেবেছিলাম লাল পাহাড়ে একটু সময় কাটাবো, কিন্তু ছোট্ট একটা ঝামেলা হয়ে গেল। মুডটাই হঠাৎ খারাপ হয়ে গেল সবার। সেই কারণে প্ল্যানে থাকা 2-3টা স্পট আর ঘোরা হলো না। লাল পাহাড়ের ঝামেলা পেরিয়ে আমরা চুপচাপ শ্রীমঙ্গল শহরের দিকে এগোতে থাকলাম। আমরা রেল স্টেশনে পৌঁছে প্রথমে গাড়ির ভাড়া ক্লিয়ার করে নিলাম, তারপর কাঁধে ব্যাগ নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে হাঁটা শুরু করলাম। শুধু অপেক্ষা পারাবত এক্সপ্রেস ঢোকার সেই মুহূর্তের জন্য, ফিরে যাওয়ার প্রস্তুতি সেই চিরচেনা ঢাকার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ধন্যবাদ যারা এখনও শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। আর এই ভিডিওর খরচ বিস্তারিত সব থাকবে ডেসক্রিপশনে।